শুনতে থাকুন আমাদের আজকের গল্প জিতুতা সিরিজে মৌ রুই দাসের কলমে সাহাবাড়ির অ্যান্টিক হীরা। আজকাল এত গরম পড়েছে যে ঘরের মধ্যে ফ্যান না চললে মনে হয় একেবারে গলেই যাব। আর হবে নাই বা কেন, চারিদিকে এত দূষণের মাত্রা বাড়ছে। হিমবাহ গলতে শুরু করেছে, জলের স্তর বাড়ছে দিন দিন। আমার তো মনে হয় কিছু বছরের মধ্যে জলের স্তর আরও বৃদ্ধি পাবে। কিছুদিন আগে জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমি আর জিতুদা আমার মামার বাড়ি গিয়েছিলাম। এই তো ফিরেছি কালকে। গ্রামে গরমটা একটু কম। আসলে শহরের তুলনায় গ্রামে গাছপালা বেশি, আর শহরের মতো এত গাড়িও চলে না, তাই কারেন্ট চলে গেলেও তেমন একটা অসুবিধা হতো না। জিতুদার হাতে কোনো কাজ ছিল না, তাই আমরা দুজনে মিলেই এবছর মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম। সাধারণত আমার পড়া আর জিতুদার কাজের জন্য বাড়ির বাইরে কোথাও তেমন আর যাওয়া হয়ে ওঠে না। আর ফিরে এসেই কলকাতার এত গরমে জীবন যেন যায় যায় অবস্থা হয়েছে। গরমে পড়তেও আর ভালো লাগছে না। আমি পড়তে বসে এইসব কথাই ভাবছি, আর এমনই সময় দরজার কলিং বেলের আওয়াজ শোনা গেল। তড়িঘড়ি করে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আমার দরজার সামনে দেখলাম এক মহিলাকে। আমাকে ডেকে তিনি বলে উঠলেন, নমস্কার, বলছি ডিটেকটিভ যতীন মিত্র বাড়িতে আছেন? কথাটি শুনে আমি বেশ ভালো করে সেই মহিলার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, জিতুদা বাড়িতেই আছে। আপনার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, দরকার তো নিশ্চয়ই আছে। যদি একটু ডেকে দিতে তাহলে বড়ই ভালো হতো। আর হ্যাঁ, এক গ্লাস জল দিতে পারবে? বড়ই তেষ্টা পেয়েছে। আমি ওনার কথা শুনে বললাম, হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, সঙ্গে জিতুদাকেও ডেকে দিচ্ছি, আপনি ভিতরে এসে বসুন। এই বলে সেই মহিলা দরজা ঠেলে ভেতরে এলেন। আমি ওনাকে বসার ঘরে বসতে বলে ওনার জন্য এক গ্লাস জল দিলাম, সাথে জিতুদাকে ডেকে দিলাম। কিছুক্ষণের মধ্যে জিতুদা বসার ঘরে এসে উপস্থিত হলো। জিতুদা মহিলাকে দেখে বলে উঠল, নমস্কার, আমি যতীন্দ্র মিত্র। বলুন, কি সাহায্য করতে পারি? জিতুদার কথা শুনে সেই মহিলা তার বসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই জিতুদা বলে উঠল, ঠিক আছে, আর উঠতে হবে না, আপনি বসেই কথা বলতে পারেন। এত গরমে বাইরে বেরিয়েছেন, তখন নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে আপনার। জিতুদার কথা শুনে সেই মহিলা একবার মুখে একটু হাসি ফুটিয়ে আমার দিকে তাকালো। তারপর তিনি যে কথা বলতে বেশ ইতস্তত বোধ করছেন সেটা বুঝতে পেরে জিতুদা বলল, কোনো চিন্তা নেই, তাপস আমার খুড়তুতো ভাই, ওর সামনেই আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। নমস্কার, আমার নাম বিমলা সাহা। বয়স প্রায় 70-এর কাছাকাছি। তবে আমি ভিতর থেকে একেবারেই সেরকম নই। খুবই শক্ত এবং মজবুত মানুষ। আমার স্বামী মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। তারপর আমি নিজে হাতেই আমার পারিবারিক ব্যবসা ধরে রেখেছি। কিছু যদি মনে না করো তাহলে আমি তোমাকে কি তুমি বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, আপনি তুমি দিয়েই বলুন। আমি আপনার থেকে বয়সের তুলনায় অনেকটাই ছোট হব, তাই এত ফর্মালিটির প্রয়োজন নেই, আপনি বলতে পারেন। আর হ্যাঁ, কি যেন পারিবারিক ব্যবসার কথা বলছিলেন? আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি কিন্তু তোমাকে তুমি দিয়েই কথা বলছি। হ্যাঁ, তো এবারে আসল কথাটা বলি। কলকাতার বউবাজারের কাছে আমাদের একটা পুরনো শাড়ির দোকান আছে, যেখানে সব ধরনের শাড়ি পাওয়া যায়। বাঙালি থেকে শুরু করে অবাঙালি যে কোনো মানুষের পছন্দের শাড়ি সেখানে পাওয়া যায়। হ্যাঁ, তারপর? বউবাজারে আমাদের পুরনো বাড়ি, মানে
আমাদের পূর্বপুরুষদের বাড়ি আছে, যেখানে আমরা সবাই থাকি। আচ্ছা, সবাই বলতে? সবাই বলতে আমি তো আগেই বলেছি যে আমার স্বামী মারা গেছেন 5 বছর হয়েছে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বিয়ে হয়েছে, তার একটি মেয়ে ও একটি ছেলে আছে। আর আমার মেয়েরও বিয়ে হয়েছে, তারও একটি ছেলে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠিত মন্দির আছে। সেখানে রাধাকৃষ্ণের মূর্তিও আছে, যা আমাদের অনেক দিনের পুরনো আমলের, আমার শ্বশুরের বাবার আমলের। খাবার তারও আগেরও হতে পারে, সঠিক জানা নেই। প্রতি বছর জন্মাষ্টমীর সময় খুব জাঁকজমকভাবেই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়। সেই মতো পাড়ার সবাইকে ওই একদিন সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ানো হয়। প্যান্ডেল করা হয়, অনেক মানুষ সেদিন খায় পেট ভরে। তাহলে সমস্যাটা কোথায়? আসলে রাধাকৃষ্ণের যে মূর্তি আমাদের বাড়িতে আছে, সেই মূর্তির 2টো সোনার মুকুট আছে। জন্মাষ্টমীর দিন সেই মুকুট রাধা কৃষ্ণের মূর্তিতে পরানো হয়। আর সেই মূর্তিতে 8 ক্যারেটের 2টো করে হিরে লাগানো আছে। পুজোর আগে মূর্তিতে সেই মুকুটগুলোই পরানো হয়েছিল এবছরও। সবই ঠিক ছিল, কিন্তু পুজো শেষ হওয়ার পর মূর্তির মুকুটে হিরেগুলো আর ছিল না, বুঝলে? সেদিন তো বাড়িতে তাহলে অনেক লোক ছিল, পাড়ার লোক, বাড়ির লোক। আপনি কি এদের মধ্যে কাউকে সন্দেহ করছেন? না না, পাড়ার লোক মূর্তির কাছে যেতেই পারবে না, শুধু মন্দিরে আসতে পারবে। কিন্তু মূর্তির কাছে তো শুধুমাত্র আমার বাড়ির লোক আর কাছের লোক আর পুরোহিত মশাই ছিল। তবে তাহলে বলছেন আপনার বাড়ির লোকই এই চুরিটা করেছে? সেটা আমি ঠিক জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু তাও বাড়ির লোক ছাড়া মূর্তির কাছে কেউ যেতে পারবে না। তাহলে হিরেগুলো কিভাবে চুরি হলো? পুজোর সময় হিরেগুলো মূর্তির মুকুটেই ছিল, কিন্তু পুজো শেষ হওয়ার পর আমি তখন অতটা লক্ষ্য করিনি। তবে বিকেলের দিকে যখন মন্দিরে যাই, তখন মুকুটের দিকে নজর পড়লে ঘটনাটা জানতে পারি। তাহলে সেই সময় আপনার ছেলে, ছেলের বউ, আপনার নাতি, নাতনি, কাজের লোক আর পুরোহিত মশাই মূর্তির কাছে ছিল? না, তা কেন হবে? আমার মেয়ে, জামাই, তার ছেলে সবাই ছিল। আচ্ছা, এমনি দিনেও কি মুকুটগুলো আপনার বাড়িতেই থাকে? না না, মুকুটগুলো ব্যাংকের লকারে থাকে। পুজোর জন্য ব্যাংক থেকে নিয়ে আসা হয়েছিল। তবে মুকুটগুলো আগে বাড়িতেই থাকতো। আমার স্বামীর আমল থেকে সেগুলো ব্যাংকে রাখা হয়, তার আগে বাড়িতেই থাক। মুকুটগুলো ঠিক কত দিনের, আপনি কি সেটা বলতে পারবেন? আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি। আর বলতে পারেন আমাদের 3 পুরুষের থেকেই সেই মুকুট আছে। বিয়ে হয়ে আসার পর আমি শুনেছিলাম আমার শ্বশুর মশাইয়ের মারাত্মক ব্যাধি হয়েছিল। ওনার বাবা তারপর এই আমাদের রাধা কৃষ্ণের কাছে মানত করে। ওই হিরে 2টো তাদের মূর্তিতে বসানো হয় তখন থেকেই। আমি বরাবরই জেনে এসেছি হিরেগুলো আমাদের বংশের জন্য শুভ। হিরেগুলো মূর্তিতে বসানোর পর থেকেই আমাদের ব্যবসার অনেক উন্নতি হয়েছে। সেই থেকে আমি মানি যে হিরেগুলো আমাদের বংশের জন্য শুভ। এখন যেমন করেই হোক তুমি হিরেগুলো খুঁজে দাও। না জানি হিরেগুলো পাওয়া না গেলে পরিবারে কোনো অঘটন না ঘটে যায়। তাই যত দ্রুত সম্ভব হিরেগুলো খুঁজে বের করার ব্যবস্থা করো। টাকা পয়সার জন্য কোনো চিন্তা করো না, তুমি শুধু হিরেগুলো খুঁজে দাও।
তারপর তুমি তোমার পারিশ্রমিক হিসেবে যা চাইবে আমি দিয়ে দেব। তুমি শুধু এগুলো খুঁজে বের করো। হিরেগুলো বিক্রি হয়ে গেলে কি হবে কে জানে। দেখুন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আগে হিরেগুলো তো উদ্ধার করি, তারপর না হয় আপনি যেটা ভালো বুঝবেন তাই দেবেন। আচ্ছা, তাও যদি কিছু অ্যাডভান্স নিতে। টাকা পয়সার কথা নিয়ে এত ভাববেন না, আগে আমি আপনার বাড়ি যাই। ও হ্যাঁ, একবার আপনার বাড়ি যাব, কখন যেতে পারি সেটা বললে একটু ভালো হতো। আচ্ছা, তাহলে আজ বিকেলের দিকে একবার এসো। আচ্ছা বেশ, সন্ধ্যে 6টার সময় পৌঁছে যাব। আর সেদিন বাড়িতে যে যে উপস্থিত ছিল তাদের সবাইকে থাকতে বলবেন, আমি তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সবাইকে জানিয়ে রাখবো। তাহলে এখন আমি উঠি। এত গরমে এসেছেন, সাবধানে যাবেন। আর ঠিকানাটা? জিতুদার কথা শুনে সে মহিলার মুখে একটু মৃদু হাসি ফুটে উঠল। বলল, আরে না না, ঠিক আছে, আমি সাবধানেই যাব। হিরেগুলো খুঁজে পেলে আমি এমনিই সুস্থ হয়ে যাব। তবে ওই কথাই রইল, হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় বাড়ি আসছো তবে। বউবাজারে পুরনো শাড়ির দোকান খুঁজতে চাইলে সাহা বস্ত্রালয় নামে একটি দোকান আছে। বউবাজারে গিয়ে এই দোকানের নাম বললেই যে কেউ দেখিয়ে দেবে। সেখানে পৌঁছানোর পর দোকানের কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা আমাদের বাড়ির ঠিকানা দেখিয়ে দেবে। বেশ, ঠিক আছে, আমরা পৌঁছে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর জিতুদা একটু ভাত ঘুম দিয়েছি। তারপর বিকেল হতেই বিমলা দেবীর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আর এমন সময় আবার দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে আমি দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে জগা জেঠু, ওরফে জগদীশ গাঙ্গুলি। আমাকে দেখে উনি বলে উঠলেন, কেমন আছো তাপস ভাই? ভালোই আছি, আপনি ভেতরে আসুন। আমার কথা শুনে জগা জেঠু বাড়ির ভিতরে প্রবেশ করল। তারপর আমাকে দেখে বলে উঠলেন, মনে হচ্ছে কোথাও যাচ্ছ বুঝি তোমরা? হ্যাঁ, আসলে একটা নতুন কাজ এসছে, সেটার জন্য একটু বের হচ্ছিলাম আর কি। তাহলে কি আমি ভুল সময় এসে পড়েছি? আসলে তোমরা কদিন ছিলে না, আর তাই এদিকে আসা হয়নি। তোমাদের আসার খবর শুনে ভাবলাম যাই একটু আড্ডা দিয়ে আসি, কিন্তু এখন তো মনে হয় আর সেটা হবে না। না না, তা হবে কেন? আড্ডা কেন হবে না? হবে হবে, সব হবে। তবে তার আগে চলুন আমাদের সাথে, একটু ঘুরে আসা যাবে। বাহ, কোথায় শুনি? সেটা না হয় গেলেই জানতে পারবেন। তাও গন্তব্য কোথায় সেটা জানলে ভালো হতো। গন্তব্য? গন্তব্য যে বউবাজার। তাহলে এবার যাওয়া যাক। এই বলে আমি, জিতুদা আর জগা জেঠু তিনজনে মিলে একটা ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম বউবাজারের কাছে। সেখানে গিয়ে পুরনো শাড়ির দোকান বলতেই দেখিয়ে দিল একটা শাড়ির দোকান। দোকানের উপরে বেশ বড় বড় অক্ষরে লেখা আছে সাহা বস্ত্রালয়। বুঝতে পারলাম এটাই সেই পুরনো আমলের শাড়ির দোকান। দোকানে গিয়ে জিতুদা জিজ্ঞাসা করতেই বাড়ি খুঁজে পেলাম। তারপর সেই বাড়িতে হাজির হলাম। বাড়িতে পৌঁছতেই বেশ অনেকজনকেই দেখলাম। বিমলা দেবী একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এই যে আমার ছেলে আশিস রঞ্জন সাহা, তার স্ত্রী স্নেহলতা, মেয়ে দিয়া, ছেলে ঋষি, আর ওই যে রামুদা এ বাড়িতে আছে আমার বিয়ের আগে থেকেই। আমি ওনাকে দাদার মতোই দেখি। আর ওনার একমাত্র নাতনি মিনতি। মা বাপ মরা মেয়ে, এ বাড়িতেই ওর দাদুর সাথে থাকে। তুমি বলেছিলে সবাইকে থাকতে, কিন্তু মেয়ে আসতে পারেনি, একটা কাজ পড়ে গেছে। আর পুরোহিত মশাইয়ের শরীরটাও ভালো নেই, তাই আসতে পারেনি। নমস্কার পর্ব সারার পর জিতুদা বলে উঠল, নমস্কার সবাইকে। আচ্ছা বেশ, আমি তবে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম যতীন মিত্র। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। ও আমার ভাই তাপস, বলতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট। আর উনি হলেন জগদীশ গাঙ্গুলি, আমার নিজের লোক। শ্রীমতী বিমলা দেবী আমার কাছে গিয়েছিলেন ওনার বাড়ির মন্দিরের মূর্তির হিরে চুরির ঘটনা নিয়ে। আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি। মা, তুমি আবার ডিটেকটিভ ডেকে এনেছো? আমাদের উপর ভরসা নেই?
আমরাই আমাদের বাড়ির জিনিস চুরি করব? এমনটা তোমার মনে হয়? পুলিশের এত জেরাই শেষ হলো না, তার উপর আবার উটকো ঝামেলা। হ্যাঁ, ডিটেকটিভ এসে জুটেছে। ওহ, আমি না আর পারি না। তুমি এবার যা পারো তাই করো, আমি আর এসবের মধ্যে নেই। দেখুন, সেটা বললে তো চলবে না। এসবের মধ্যে থাকতে তো আপনাকে হবেই। আপনি কি চান না যে হিরেগুলো ফেরত আসুক? আর আপনাকে তো থাকতেই হবে। সন্দেহের তালিকায় আপনার নাম আছে, সেক্ষেত্রে আপনি তো থাকবেনই। কি, আমি সন্দেহের তালিকায়? হ্যাঁ, সেদিন পুজোতে যারা যারা উপস্থিত ছিল তারা সবাই সন্দেহের তালিকায় আছে। এখন আপনি যদি চান হিরেগুলো ফিরে পাই, তাহলে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি তার সঠিক উত্তর দেবেন। জিতুদার কথায় উনি একটু শান্ত হলেন আর একটু চিন্তিত মুখে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন আছে সেটা বলুন। আচ্ছা বেশ, তাহলে আপনাকেই জিজ্ঞেস করছি যে পুজোর দিন সকাল থেকে আপনি কোথায় ছিলেন? কোথায় আর থাকবো, এখানেই ছিলাম। কখনো মন্দিরের কাছে ছিলাম, আবার কখনো খাবারের জায়গায় ছিলাম। সব দিকটাই তো দেখতে হচ্ছিল। আপনি যতক্ষণ মন্দিরের কাছে ছিলেন তখন হিরেগুলো কি মূর্তিতেই ছিল? দেখুন, আমি এতটা খেয়াল করিনি। আর এমন তো প্রথম না, প্রতি বছর পুজোর সময় হীরে লাগানো মুকুটগুলো রাধাকৃষ্ণের মূর্তিতে পরানো হয়। কোনোবার তো এমন কিছু হয়নি। কিন্তু এবার তো হয়েছে। সেটাই তো, কিন্তু এমনটা হলো কেন? আর কেই বা এমন কাজ করলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি ঠিক কখন জানতে পারলেন যে মূর্তিতে হিরেগুলো নেই? ওই তো সন্ধ্যা আরতির সময় মা চিৎকার করে বলে উঠতেই আমরা সবাই তখন লক্ষ্য করি আর দেখি যে হিরেগুলো মূর্তিতে নেই। তখন কে কে ছিল সেখানে? সবাই ছিল, বাড়ির সবাই, পাড়ার লোক। তবে পাড়ার লোকেরা কেউ মূর্তির কাছে যেতে পারবে না। পুরোহিত মশাই তখন কোথায় ছিলেন? তিনি তখন তো মন্দিরের ভেতরেই ছিলেন। উনি দেখতে পেলেন না কিছু? উনি তো পুজো করছিলেন। আর হিরেগুলো নিয়ে অস্বাভাবিক কিছু ওনার নজরে এলো না? সেটা আমি কি করে বলবো বলুন তো, সেটা তো পুরোহিত মশাই ভালো বলতে পারবেন। আচ্ছা বেশ, তাহলে এই প্রশ্নের উত্তর আমি ওনার কাছেই নেব। আচ্ছা, আপনি স্নেহলতা দেবী, আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি তো মন্দিরেই ছিলাম। হিরেগুলো যে পাওয়া যাচ্ছে না সেই খবর আপনি কখন জানলেন? আসলে আমি তখন আত্মীয়দের খাওয়ার খবর নিচ্ছিলাম। সেদিন বাড়িতে অনেক লোকজন এসেছিল, তাই তাদের আতিথেয়তায় যাতে কোনো ত্রুটি না হয় সেদিকেই খবর নিচ্ছিলাম। আমার সাথে তো মিনতিও ছিল। স্নেহলতা দেবীর কথা শুনে জিতুদা একবার মিনতির দিকে তাকিয়ে দেখল। তখন মিনতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর মিনতি, তুমি সারাক্ষণ কোথায় ছিলে? আমি গিন্নিমায়ের সাথেই ছিলাম, ওনার হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। মিনতির কথা শুনে জিতুদা এবার রামু দাদুর দিকে তাকালো। জিতুদা জিজ্ঞাসা করল, আপনি কোথায় ছিলেন? আগে আমি তো তখন পুজোর হোম যজ্ঞের কাঠ জোগাড় করে আনছিলাম। তাহলে তখনই আপনিও হিরে চুরির কথাই শুনলেন, তাই তো? হ্যাঁ, তাই তখনই শুনলাম। আচ্ছা, আর দিয়া আর ঋষি তোমরা কোথায় ছিলে? আমার বন্ধুরা এসেছিল, আমি তাদের সাথে ব্যস্ত ছিলাম। আর ঋষি? আমারও তো বন্ধুরা এসেছিল, তো আমি তাদের সাথেই তো ছিলাম। বেশ, সবই বুঝলাম। আচ্ছা বিমলা দেবী, পুরোহিত মশাইয়ের বাড়ির ঠিকানাটা দিলে একটু ভালো হতো, তাহলে যাওয়ার পথে একেবারে দেখা হয়ে যেত। জিতুদার কথা শুনে বিমলা দেবী পুরোহিত মশাইয়ের ঠিকানাটা দিয়ে দিল। তারপর আমরা বিমলা দেবীকে নমস্কার করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে আসতেই জগা জেঠু বলে উঠলেন, বলছি মশাই, কিছু বুঝতে পারলেন? জগা জেঠুর কথা শুনে জিতুদা মৃদু হেসে বলে উঠল, এখন তো সবে সন্ধে, রাত হতে এখন অনেক বাকি। তাহলে এবার পরের কাজ কি? ওই যে পুরোহিত মশাইয়ের বাড়ি। জিতুদার কথা শুনে বুঝতে পারলাম এরপর আমাদের গন্তব্য পুরোহিত মশাইয়ের বাড়ি। তারপর আবার ট্যাক্সিতে করে পুরোহিত মশাইয়ের বাড়িতে এসে হাজির হলাম। পৌঁছে দেখলাম পুরোহিত মশাই একটা খাটের বিছানায় শুয়ে আছে। বোঝা গেল ওনার শরীর খুব খারাপ। মনে হলো জ্বর এসেছে, আর সত্যি ওনার জ্বরই আছে। জিতুদাকে দেখে পুরোহিত মশাইয়ের ছেলে ঘর থেকে বেরিয়ে এলো। হ্যাঁ বলুন, কি বলতে চান? আসলে কথাটা তো আমি পুরোহিত মশাইয়ের সাথে বলতে এসছি।
সাহাবাড়ির হিরে চুরির ঘটনা নিয়ে। তবে ওনার শরীর মনে হয় ঠিক নেই। আমি পরে আরেকদিন না হয় আসবো। জিতুদার কথা শুনে পুরোহিত মশাই বিছানা থেকে একটু জরাজীর্ণ কণ্ঠে বললেন, না না বাবা, ঠিক আছে, আমি কথা বলতে পারবো। না না, আপনার শরীর ঠিক নেই। আপনি আগে সুস্থ হয়ে যান, তারপর আরেকদিন এসে আপনার সাথে কথা বলে যাব। না না, আমি ঠিক আছি। আমিও তো চাই যত তাড়াতাড়ি সম্ভব হিরেগুলো ফিরে আসুক। কার এত বড় সাহস যে ঈশ্বরের জিনিসে নজর দেয়? হ্যাঁ, জানি না ভগবান তার কি শাস্তি দেবে, তবে যেই এ কাজ করে থাকুক সে কিন্তু খারাপ কাজ করেছে। পুরোহিত মশাইয়ের কথার মাঝখানে একবার তাঁর ছেলে আমাদের বসার জন্য চেয়ার এনে দিলেন। আমরা তিনজনে চেয়ারে বসলাম। তখন পুরোহিত মশাইয়ের কথা শুনে জিতুদা বলে উঠল, আচ্ছা, আপনি তো মন্দিরেই ছিলেন, হিরে কে চুরি করেছে সেটা আপনি দেখেননি? না বাবা, আমি দেখিনি। হ্যাঁ, আমি মানছি আমি মন্দিরে ছিলাম, কিন্তু সব সময় তো ছিলাম না। একবার ওই পুজোর জন্য বেলপাতা আর কিছু ফুলের দরকার ছিল, যা আমি ওই বাড়ির বাগান থেকে তুলতে গিয়েছিলাম। তখন এই সব হয়েছে কিনা আমি বলতে পারবো না। আর প্রতি বছরই তো পুজো হয়, এমন ঘটনা কোনো দিনও তো ঘটেনি। পুজোর জন্য বেলপাতা আর ফুলের ব্যবস্থা আগে থেকে করা থাকে না? হ্যাঁ, ছিল তো। আরো কিছু ফুলের দরকার ছিল, আর কাছে রামুও ছিল না। সে ওই যজ্ঞের জন্য কাঠ জোগাড় করছিল, তারপর ওই বাকি আরো কি কাজ করছিল। তারপর তাই আমি ওই নিজের ফুল বেলপাতা তুলতে গিয়েছিলাম, আর একবার ওই খেতে গিয়েছিলাম। আসলে হিরেগুলো যে চুরি হয়ে যেতে পারে এমন ধারণা হয়তো আমাদের কারোর মাথাতেই আসেনি। তাই ঠিক কি হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে আজ আমরা উঠি, দরকার পড়লে আমরা আবার আসব। সে কি বাবা, একটু চা খেয়ে যাও। না না, আজ না, পরের বার এলে তখন খাবো। এই বলে জিতুদা, আমি আর জগা জেঠু পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরোতেই আমি জিতুদাকে বললাম, কি মনে হয় জিতুদা, কে চুরিটা করতে পারে? পুরোহিত মশাই কি চুরি করেছে? তোমার কি ধারণা? আমার কথা শেষ হতে না দিয়েই জগা জেঠু বলে উঠলেন, না না, আমার মনে হয় না যে পুরোহিত মশাই চুরি করতে পারেন বলে। যাকে দেখে সরল সহজ মনে হয়, গল্পের শেষে কিন্তু অনেক সময় আসলে সেই কালপ্রিট হিসেবে ধরা পড়ে। তাহলে বলছেন পুরোহিত মশাই সন্দেহের তালিকায় আছে? আলবাত আছে। হিরে চুরি যাওয়ার সময় উনি সেখানে ছিলেন, এখন সন্দেহ তো ওনার দিকে যাবেই। কিন্তু আমার ওনাকে দেখে তেমনটা মনে হলো না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। এখন বাড়ি চলুন, অনেক রাত হলো। পরের ঘটনা পরে ভাবা যাবে। তার আগে একবার বিমলা দেবীর মেয়ের বাড়িতে যেতে হবে, ওনারাও তো সন্দেহের তালিকায়। তাহলে কখন যাবে? আজ আর যাব না, কালকে যাব। আজ রাত হয়ে গেছে, চলো আজ বাড়ি ফিরে যাই। জিতুদার কথা শুনে আমরা আবার ট্যাক্সি করে বাড়ি ফিরে এলাম। আর জগা জেঠুকে ওই ট্যাক্সি আমাদের নামিয়ে দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিতে গেল। রাতে খাওয়া দাওয়া করে আমি, বিমলা দেবী, ওনার ছেলে বৌমা, নাতি নাতনির কথা, পুরোহিত মশাইয়ের কথা ভাবতে শুরু করলাম। জিতুদাও ভাবছে। আর কিছুক্ষণ পর আমাকে জিতুদা বলে উঠল, যা, এবার মাথাটাকে শান্তি দে, সব ভাবনাকে বন্ধ করে ঘুমোতে যা। আজকেই যদি সব ভেবে নিবি তাহলে কাল কি ভাববি? কিছু ভাবা কালকের জন্য পড়ে থাক। আর তুমি কি করবে? তুমি ঘুমোবে না? ঘুমোবো তো, তার আগে তুই ঘুমোতে যা। আর যাওয়ার আগে আমাকে একটা খাতা আর একটা কলম দিয়ে যাবি তো। আমি একটু ঘুম ঘুম চোখে বলে উঠলাম,
আচ্ছা বেশ, তবে বেশি রাত করো না। জিতুদার কথা মতো আমি একটা খাতা আর একটা কলম নিয়ে নিজের ঘরে চলে গেলাম। আমি এখন জানি জিতুদা কি করবে। বিমলা দেবীর বাড়ি গিয়ে যে যা বলেছে তা কিছুটা লিখে রাখবে। তাই জিতুদার কথা মতো সকল ভাবনাকে মাথা থেকে ঝেড়ে বিছানায় শুয়ে পড়লাম। সকাল হতেই জিতুদার ডাকে আমার ঘুম ভাঙল। কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? তাড়াতাড়ি উঠে পড়, বিমলা দেবীর মেয়ের বাড়ি যাব। আমি সকালেই ফোন করে ওনার মেয়ের বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি, আর জগা জেঠুও চলে এলো বলে মনে হয়। তা বলে এত সকালে কেন? আসলে সুমনা ঘোষাল একজন উকিল, আর ওনার স্বামীর সোনার দোকান আছে, তাই ঘরে সব সময় সবাই থাকে না। 10টার সময় সুমনা কোর্টে বেরিয়ে যান, ফেরে সন্ধ্যের পর, আর ওনার স্বামী ফেরে অনেক রাতে, তাই সকাল সকাল যাওয়াটাই ভালো। চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আচ্ছা, তুমি ওকে 5টা মিনিট দাও, আমি তৈরি হয়ে আসছি। এই বলে আমি তাড়াহুড়ো করে তৈরি হয়ে জিতুদার সাথে বেরিয়ে পড়লাম, আর সাথে জগা জেঠু। উনিও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। তারপর গাড়ি চলতে শুরু করল। এসে পৌঁছলাম বাগবাজারের সুমনা ঘোষালের বাড়ি। ঠিকানা নিয়ে সুমনা ঘোষালের দরজায় এসে আমরা হাজির। তারপর কলিং বেলে চাপ দিলাম। বেশ কিছুক্ষণ পর একজন কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। জিতুদা বলল, সুমনা ঘোষাল বাড়িতে আছে? আমার নাম যতীন মিত্র। ম্যাডাম বাড়িতেই আছে, আমি ডেকে দিচ্ছি। উনি বলেছেন আপনারা আসবেন বলে। আপনারা এখানে বসুন, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। কাজের লোকটি তার হাতের আঙুল দেখিয়ে আমাদের সোফায় বসতে বললেন। আমরাও সোফায় বসে পড়লাম। মিনিট 7 পর সুমনা ঘোষাল ঘর থেকে বেরিয়ে এলেন, সাথে করে একটা কাজের মেয়ে, হাতে করে চা, বিস্কুট, সাথে কিছু চানাচুর। সেই সব দেখে জিতুদা বলে উঠল, এহে, আবার এইসব কেন? না না, তেমন কিছুই করিনি। আসলে একটু পরেই কোর্টে বেরিয়ে যাব, আর হাতে বেশি সময়ও নেই, তাই এইটুকুই করলাম। না না, ঠিক আছে, বেশি সময় নেব না, মিনিট 10 দিলেই হবে। আচ্ছা, আপনার হাজব্যান্ড আর ছেলেকে তো তাদের দেখছি না আমি, তারা কি বাড়িতে নেই? হ্যাঁ আছে তো, এখনই চলে আসবে। আপনি বসুন। আহা, খাসা হয়েছে চাটা। জগা জেঠুর কথা শুনে জিতুদা এবার জগা জেঠুর দিকে তাকালেন, আর তা দেখেই জগা জেঠু মুখে আর কোনো কথা বললেন না। মিনু, যাও তো তোমার ছোট দাদাবাবুকে ডেকে আনো, বলবে আমি ডেকেছি। সুমনা ঘোষালের কথা শুনে মিনু চলে গেল। তখনই সুমনা ঘোষালের হাজব্যান্ড আদিত্যবাবু এসে সুমনা ঘোষালের পাশে দাঁড়ালেন। আদিত্যবাবু জিতুদাকে দেখে নমস্কার করে বললেন, নমস্কার যতীন মিত্র। আপনি আমাকে চেনেন? আপনাকে তো অনেকেই চেনে, যদি কেউ না চেনে তাহলে সেটাই বড় ব্যাপার। আচ্ছা বেশ, বলুন আপনি কি জিজ্ঞাসা করতে চান। আমি আমার দিক থেকে আপনাকে সাহায্য করব। আমি যতটুকু জানি ততটুকু আমি বলতে পারবো। এটাই তো অনেক। আপনার কথা শুনে খুশি হলাম। আপনার মতো তো অনেকে হয় না। এই যে আপনি আমাদের তদন্তে সহযোগিতা করবেন বলেছেন, এটাই অনেক। আচ্ছা বেশ, আপনি তাহলে বলুন তো, যখন হিরে চুরির ঘটনাটা জানাজানি হলো তখন আপনি কোথায় ছিলেন? প্রথমত আমি তো যেতেই চাইনি, কারণ দোকানে তেমন কোনো ভরসাযোগ্য লোক তখন ছিল না, তাই আমি যেতে চাইছিলাম না সেই সময়। তবে অনেক করে আমার শাশুড়ি মা জোর করার জন্য শেষে আমি এক প্রকার বাধ্য হয়েই যাই। তারপর ছিলামও কিছুক্ষণ। জরুরি কাজ থাকার জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর রাস্তাতেই আসার সময় সুমনা ফোন করে বলল যে হিরেগুলো নাকি চুরি হয়ে গেছে। কথাটা শুনে আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না। তারপর সুমনা বলতে আমি আবার শ্বশুরবাড়ি ফিরে যাই, আর গিয়ে দেখি হিরে নেই মুকুটে। তারপর সেই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। তারপর বাড়ির বাইরের লোকজনদের সেখান থেকে চলে যেতে বলে, কারণ মূর্তির কাছে বাড়ির লোক ছাড়া বাইরে কেউ ছিল না, তাই বাকিদের পুলিশ চলে যেতে বলে। এবং সেই সময় চলে নানা ধরনের প্রশ্ন। কিন্তু কই, এই তো 7 দিন হয়ে গেল, এখনো হিরেগুলো খুঁজে পাওয়া গেল না। জানিও না আর পাওয়া যাবে কিনা। কেন পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে
বলছেন পাওয়া যাবে বলে? নিশ্চয়ই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? জিতুদা, সুমনা আর আদিত্যর কথার মাঝখানে ওনাদের ছেলে ঋদ্ধিমান হাজির হলো বসার ঘরে। ওনাকে দেখে আমার ঠিক কেমন যেন লাগলো। স্বাভাবিক তো একেবারেই মনে হলো না। দেখে তো মনে হয়েছিল উনি হয়তো নেশা করেন। কেমন যেন চোখ লাল, আর নিজের পায়ে ঠিক মতো দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন। আচ্ছা, ও কি আপনাদের ছেলে? হ্যাঁ, ওর নাম ঋদ্ধিমান। ঋদ্ধি, এখানে এসে বসো। বাবার কথা শুনে ঋদ্ধিমান একটু বিরক্ত হয়ে বলে উঠল, ওফ, যা জিজ্ঞেস করার একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করতে বলো, আমরা হাতে সময় নেই, ঘরে যাব। বেশি সময় নেব না, শুধু এইটুকু জিজ্ঞেস করছি যে হিরে চুরির সময় তুমি কোথায় ছিলে? আমার মনে নেই। মানে? মনে নেই মানেটা কি? এই তো 7 দিন আগের কথা, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি কে? আমি কিছু বলতেই যাচ্ছিলাম, তখন জিতুদা আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমার ভাই, তবে বলতে পারো আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? গোয়েন্দারও আবার অ্যাসিস্ট্যান্ট থাকে? তা কেন, একা তদন্ত করতে সমস্যাটা কোথায়? নাকি একা পারেন না, কোনটা? কথাটা শুনে আমার খুব রাগ হলো। কিছু বলতে চাইলাম, কিন্তু জিতুদা বলতে দিল না। নিজেই বলে উঠল, কি আর করা যাবে, সঙ্গে 1-2জন লোক থাকলে নিজেকে অনেক বড় মাপের মানুষ বলে মনে হয়, তার জন্যই রাখি আর কি। আচ্ছা, তো যেটা জিজ্ঞেস করছিলাম, চুরির সময় তুমি কোথায় ছিলে? চুরি হতে যদি আমি দেখতাম তাহলে তো নিজেই গিয়ে হিরেগুলো নিতাম, দেখলে তো হয়েই যেত, কিন্তু আর হলো কই। কি সব বলছো? তোমার কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলে যাচ্ছ? ঠিকই বলছি, হিরেটার উপর আমাদেরও তো অধিকার আছে, আর যদি নিতাম তাহলে তো ভুল কিছু হতো না। তবে তার আগেই তো কি যে হয়ে গেল। ঋদ্ধিমানের কথা শুনে সুমনা আবার কিছু বলতে চাইছিল, কিন্তু জিতুদা বারণ করল। হিরে চুরি হয়েছে যখন, তখন কেউ তো একটা নিয়েইছে, ওই বাড়ির লোকে নিয়েছে, সাধু ছাড়ছে এখন। কি সব বলছিস তুই? চুপ কর তুই। কেন, তোমার ভাই কি ধোয়া তুলসী পাতা নাকি? কেন তাদের ব্যবসার জন্য হিরেটা বিক্রি করবে বলেনি? হ্যাঁ, সেই নিয়েছে, দেখো গিয়ে থানায় গিয়ে দুঘাত দিলেই না সব হুড়মুড়িয়ে বলে দেবে। ঋদ্ধিমানকে আর কথা বলতে দিল না। তার আগেই সুমনা একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল ঋদ্ধিমানের গালে, আর সুমনা বলে উঠলেন, বাজে কথা না বলে নিজের ঘরে যাও, অনেক কথা বলেছ, আর না, যাও ঘরে যাও, তোমার মাথা ঠিক নেই, খারাপ হয়ে গিয়েছে মাথা। সুমনার কথা শুনে ঋদ্ধিমান চলে গেল নিজের ঘরে। এই ঋদ্ধিমানকে মোটেও আমার পছন্দ হয়নি, দেখেই মনে হচ্ছিল কেমন অস্বাভাবিক। আর ঠিকই বলেছে ওর মা, ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু জিতুদাকে দেখলাম বেশ গভীর চিন্তায় মগ্ন। তবে আমি তখনই কিছু জিজ্ঞাসা করলাম না। আচ্ছা বেশ, আজকের মতো আমরা আসছি, আর আপাতত শহরের বাইরে আপনারা কেউ যাবেন না, আর গেলেও একবার অন্তত আমাকে জানাবেন। আজ উঠি তবে, নমস্কার। এই বলে আমরা 3 জনে সুমনা ঘোষালের বাড়ি থেকে বেরিয়ে এলাম। জিতুদা একটা ট্যাক্সি ডাকলো, আমরা উঠে পড়লাম ট্যাক্সিতে। জিজ্ঞাসা করলাম, তাহলে এবার কোথায়? পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন কেন? দেখি পুলিশ কতদূর কাজ করেছে। এরপর আমরা 3 জনে মিলে পুলিশ স্টেশনে এসে হাজির হলাম। বউবাজার থানার ওসি কৃষ্ণেন্দু প্রামাণিক বলে উঠলেন, আরে জ্যোতির্মিত্র যে, আজ আমাদের থানায় কোনো কাজ আছে বুঝি? তা কাজ তো একটা নিশ্চয়ই আছে, তার জন্যই এখানে আসা। সেটা আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি, এবার বলুন কি কাজ? হ্যাঁ বলছি, তবে আপনাকে কথা দিতে হবে যে আপনি আমাদের সাহায্য করবেন। কি যে বলেন, আপনাকে সাহায্য করতে পারলে তো আমার জন্য সেটা গর্বের বিষয় হবে। আপনি বলুন আপনার কি সাহায্য লাগবে, আমি আমার দিক দিয়ে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। বউবাজারের সাহা বস্ত্রালয়ের বাড়িতে পৈতৃক মন্দিরের হিরে চুরির ঘটনাটা আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ হ্যাঁ, জানা থাকবে না কেন, জানা নিশ্চয়ই আছে। তবে আমি তো ওই কেসটা নিয়ে দেখছি না, ওটা তো ইন্সপেক্টর স্নেহাশিস হালদার দেখছে। 1 মিনিট, আমি ওনাকে ডেকে নিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে নিন। কৃষ্ণেন্দু প্রামাণিক তারপর ফোন করে বললেন,
হ্যালো, স্নেহাশিস বাবু, হ্যাঁ আপনি একবার আমার কেবিনে আসুন তো। 2 মিনিটের মধ্যে ইন্সপেক্টর স্নেহাশিস হালদার এসে হাজির হলেন ওসি কৃষ্ণেন্দু প্রামাণিকের কেবিনে। তারপর কৃষ্ণেন্দু প্রামাণিক বলে উঠলেন, স্নেহাশিস বাবু, উনি হলেন যতীন মিত্র, চেনেন নিশ্চয়? স্নেহাশিস বাবু একবার জিতুদার দিকে তাকিয়ে মুখে অল্প একটু হেসে বলে উঠলেন, ওনাকে আবার কে না চেনে স্যার, উনি তো একজন প্রাইভেট ডিটেকটিভ। আমাদের পুলিশ মহল যে সমস্ত কাজ সমাধান করতে পারে না সেগুলো উনি নিমেষেই সমাধান করে দেন। কি যে বলেন না। না না, সত্যি বলছি, আপনি আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা মানুষ। আচ্ছা বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম, আপনি তো বউবাজারের সাহা বস্ত্রালয়ের হিরে চুরির কেসটা দেখছেন, তা কিছু খুঁজে পেয়েছেন? দেখুন, যতটা আমি খোঁজ খবর বা তদন্ত করে জানতে পেরেছি সেটাই বলছি আপনাকে। হ্যাঁ, সেটুকুই বলুন। আপনার কাকে সন্দেহ হয়? সন্দেহের তালিকায় সবাইকেই রেখেছি। যেমন দেখুন, আশিস রঞ্জন সাহা, এই বিমলার ছেলে। খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই 1 বছর আগে বারাসাতে নতুন দোকান ওপেন করেছে। তার জন্য ব্যাংক থেকে নাকি মোটা অঙ্কের টাকা লোন নিয়েছে। 5 তলা একটা কাপড়ের দোকান তৈরি করতে কম টাকা নিশ্চয়ই খরচ হয়নি, কিন্তু বেশ কিছু মাস ধরে ব্যবসায় তেমন কোনো উন্নতি হচ্ছে না। অনেক টাকা লোন নেওয়া আছে, সেই টাকা শোধ করার জন্য মাসখানেক আগে আশিসবাবু নাকি হিরেগুলো বিক্রি করার কথা বলেছিলেন। এখন ওই হিরেগুলো বিক্রি করলে ব্যাংকের লোনের টাকাটাও শোধ করতে পারবেন, সাথে হাতেও বেশ কিছু টাকা থাকবে। ঠিক কী রকম দাম হতে পারে হিরেগুলোর? দেখুন, বিমলা দেবী হিরেগুলো সম্বন্ধে যেটুকু বলেছেন তার ওপর নির্ভর করে আমি বলছি। বিমলা দেবী জানিয়েছেন যে হিরেগুলো ওনার পূর্বপুরুষের আমলের, প্রায় 3 পুরুষ ধরে আছে। তাই আমরা 3 পুরুষ বলতে আন্দাজ করে ওই 100 বছর ধরেছি। এখন হিরেগুলো না দেখে তার দাম তো বিচার করা যায় না, কারণ হিরের অনেক প্রকারভেদ আছে। যেমন তার কাটিং আছে, তার উজ্জ্বলতা কীরকম, কত ওজনের, সেসবের ওপর বিচার করে হিরের দামটা নির্ধারণ করা যায়, আপনি যেরকম জানেন। তাই বিমলা দেবীকে সে কথা বললে উনি ওনার বাড়ির মন্দিরের রাধাকৃষ্ণের একটা ছবি আমাকে দেখালেন, আর সেই ছবিতে হিরেগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তারপর সেই ছবিটা আমি সোনার দোকানের লোককে দেখিয়ে তার একটা গড় মূল্য জেনেছি। ছবি দেখে দোকানদার আমাকে বলেছে যে ওই হিরের দুটো ওজন যেহেতু এক একটার 4 ক্যারেট করে ছিল, তাই ক্যারেট পিছু 25 লাখ টাকা করে হলে একটা হীরার দাম 1 কোটি টাকা তো হবেই। আর যদি তাই হয় তাহলে দুটো হীরের দাম পড়বে 2 কোটি টাকা। আর হ্যাঁ, 2 কোটি টাকা তো কম টাকা নয়। এখন হাতের কাছে 1 কোটি টাকা পেলে মানুষ নিজের মাথা ঠিক রাখতে পারে না। এখানে তো 2 কোটির গল্প আছে। 2 কোটি টাকা? বাপরে, এত দামি হিরেগুলো! হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। তার উপর এই হিরেগুলো আবার 3 পুরুষের আমলের, বেশ অনেকটা দিনের পুরানো। হ্যাঁ, তাই তো হিরেগুলো এতটা দামি। এখন যে পেয়েছে তার এখন সোনায় সোহাগা হওয়ার মতো অবস্থা। তবে 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 আবার কি? আমার মনে হয় যে হিরেগুলো যে নিয়েছে সে এখনো বিক্রি করেনি। হয়তো ভাবছে কেসটা একটু ঠান্ডা হয়ে গেলে বিক্রি করবে। কেন কেন? আপনার এমনটা কেন মনে হয়? দেখুন, 2 কোটি টাকা তো কম টাকা নয়। তাই হিরেগুলো যে নিয়েছে সে তো নিজের কাছে রাখার জন্য চুরিটা করেনি, বিক্রি করার জন্যই চুরিটা করেছে। এখন অন্য পথ দিয়ে যদি হিরেগুলো বিক্রি করে তাহলে সেই খবর আমাদের কাছে আসবে। আমরা তো কম লোকজন ছড়িয়ে রাখিনি, আমাদেরও বেশ অনেকটা হাত আছে। আর যখনই এমন কোনো খবর আমাদের কাছে আসবে তখনই আমি তাদের ধরে ফেলবো। তাই বলছি হিরেগুলো এখনো বিক্রি হয়নি। আর যদি হিরেগুলো বাইরে চালান হয়ে থাকে তখন? দেখুন, আমি তো আগেই বললাম যে 2 কোটি টাকা তো কম টাকা নয়। তাছাড়া হিরেগুলো যদি বাইরে চালান করে থাকে তাহলে মোটা অঙ্কের টাকা যে চুরি করেছে তার পাওয়ার কথা। এখনো এতগুলো টাকা তো আর কেউ
মাটি খুঁড়ে রাখতে পারবে না। তাহলে সেদিক দিয়ে টাকাগুলো সে খরচ করতে চাইবে বা কিছু সম্পত্তি কিনতে চাইবে, বা যেখানে ধার হয়েছে বা লোন নিয়েছে সেখানে মেটানোর চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম খবর কিছুই পাইনি। তার উপর স্নেহলতা দেবীর খবর নিয়ে জানতে পারি যে ওনার ভাইয়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, স্বভাবতই অপারেশন করতে হবে, অনেক টাকার খরচ আছে। সেই জন্য স্নেহলতা দেবী বাড়িতে টাকার কথা বলেছিল, কিন্তু নিজের স্বামীরই এমন অবস্থা, সেখানে দাঁড়িয়ে তিনি হিরেগুলো চুরি করতেও পারেন। এখন আমি সেটা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। তার উপর দিয়ে আছে ওই ঋষি। হ্যাঁ, এদের আমি বাদই দিলাম, কারণ এখনো তাদের বয়স তেমন হয়নি। তবে খবর নিয়েছি যতটা, তাতে জানতে পারি যে 2 ভাই বোনে মিলে নাকি আইফোন চেয়েছিল, কিন্তু বাবা আশিস রঞ্জন আইফোন কিনে দেবে না বলেছে। আর তাই আমি ধরেই নিই যে আইফোন কেনার জন্য হিরেগুলো তারা চুরি করেও থাকতে পারে। তারপরে পড়ে রইল বাড়িতে রামু আর মিনতি। এখন তারা বাড়ির কাজের লোক, লোভে পড়ে হয়তো চুরিটা করলেও করতে পারে। হয়তো ভেবেছিল বাড়ির লোক হিরেগুলো বিক্রি করার কথা বলছে, এখন তারা যদি চুরিটা করে তাহলে তাদের উপরে সন্দেহটা আসবে না। সে কথা ভেবেও একদিকে তারা চুরিটা করতে পারে। আচ্ছা, আর পুরোহিত মশাই? দেখুন, পুরোহিত মশাইকে তো আমি সন্দেহ করছি না সেটা কিন্তু নয়। আমার সন্দেহ তালিকায় সেদিন বাড়িতে যারা যারা মূর্তির কাছে ছিল তাদের সবাইকেই আমি সন্দেহ করছি, সেখানে পুরোহিত মশাইও বাদ যায় না। আমি বেশ কয়েকদিন পুরোহিত মশাইয়ের খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে পুরোহিত মশাইয়ের ছেলেটার হার্টে সমস্যা আছে, ডাক্তার অপারেশন করার জন্য অনেক টাকা চেয়েছে। এরই মধ্যে পুরোহিত মশাই যেহেতু দীর্ঘদিন সাহাবাড়ির মন্দিরের কুলপুরোহিত নামে পরিচিত, সেদিক দিয়ে পুরোহিত মশাই নাকি বিমলা দেবীর কাছে অপারেশনের টাকা চেয়েছিলেন। কিন্তু এখন বিমলা দেবীর কাছে কোনো টাকা পয়সা নেই, সব কিছুই ওই দেখাশোনা করে তার ছেলে। এদিকে ব্যবসার অবস্থা তেমন ভালো না বলে আশিস রঞ্জন বাবু টাকা দিতে পারেননি। এখন ছেলেকে বাঁচানোর জন্য হিরেগুলো তিনি চুরি করে থাকতেও পারেন। আর সুমনা ঘোষাল, তার স্বামী ও ওনার ছেলে, তাদের কোনো কথা নেই? তা কেন থাকবে না? তবে একমাত্র সুমনা ঘোষালের ছেলের ব্যাপারে একটা কথা জানতে পেরেছি, আর সেটা হলো কি যেন তার নাম, দাঁড়ান মনে পড়ছে না। আর আমি তখনই বলে উঠলাম, ঋদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ঠিক বলেছেন, ওনাদের ছেলের নাম ঋদ্ধিমান। এই ঋদ্ধিমান ছেলেটির ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ছেলেটি নাকি ড্রাগ অ্যাডিক্টেড। প্রতিদিনই তার নেশার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। ছেলের এমন স্বভাবের জন্য সুমনা আর ওনার স্বামী আদিত্যর মন সবসময় খুব খারাপ থাকে, সাথে সারাক্ষণ তারা তাদের ছেলের জন্য চিন্তা করেন। এখন এটাও জেনেছি যে আশিস রঞ্জন হিরে বিক্রির কথা বললে ঋদ্ধিমানও তার মাকে তার ভাগের কথা বলে, কিন্তু তাতে সুমনা দেবী রাজি হয় না। এখন নেশার জন্য টাকা জোগাড় করতে হিরেগুলো চুরি করেও থাকতে পারে, তবে আমি একদমই শিওর হতে পারছি না। তবে একটা সন্দেহ থেকেই যায়। আর সুমনা ঘোষাল এবং ওনার হাজব্যান্ড? না, ওনাদের ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি। আচ্ছা, সেটা না হয় আমরা খুঁজে বের করব। তাহলে আজ আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই তথ্যগুলো কেসটা সমাধান করতে সাহায্য করবে। যদি আমি সমাধান করতে পারি, তাহলেও এই কেসটা সমাধানের পেছনে যে আপনারও একটা হাত আছে সেটা আমি জানাবো। তাহলে আজ উঠি, পরে আবার কিছু জানার থাকলে আমি আপনাকে ফোন করে নেব। ও হ্যাঁ, ভালো কথা, আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন তাহলে ভালো হতো। নিশ্চয় নিশ্চয়। তারপর আমরা স্নেহাশিস বাবুর কাছ থেকে ওনার ফোন নাম্বারটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার সময় জগা জেঠুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। বাড়িতে আসার পর থেকেই জিতুদা যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। অনেকবার করে ডেকে বলেছি, কি হলো জিতুদা, কি ভাবছ? তবে জিতুদা কোনো উত্তর দেয়নি। তাই আমি আর বেশি প্রশ্ন না করে
নিজের ঘরে চলে আসি। ভাবনা যে আমার কম হচ্ছে তেমনটা নয়, তবে শুধু শুধু ভেবেও তো কিছু হবে না। তাই আর বেশি না ভেবে জগা জেঠুর একটা বই নিয়ে বসলাম। তারপর পড়তে পড়তে কখন যে অনেকটা সময় পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তারপর রাতের বেলায় খাওয়ার জন্য টেবিলে খেতে বসেও দেখলাম জিতুদা কিছু একটা ভাবছে। তাই তখন আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, খেয়ে নিয়ে নিজের ঘরেই বসেছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। সকাল হতেই আমি ঘুম থেকে উঠে দেখি জগা জেঠু এসেছে আমাদের বাড়িতে। হয়তো উনিও কেসটার জন্য ভালো করে রাতে ঘুমোতে পারেননি। তারপর আমিও হাত মুখ ধুয়ে বসার ঘরে এসেছি। তখনই জিতুদার ফোনটা বেজে উঠল। এত সকাল সকাল আবার কে ফোন করলো কে জানে। তবে ফোনটা কানে নিয়ে জিতুদার বলা কথাগুলো শুনতে পেলাম। সেগুলো ছিল এই রকম। হ্যালো, কে? আচ্ছা, বেশ, বুঝলাম। তাহলে কি তুমি সেটা নিজের চোখে দেখেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কিছু করে না থাকে তাহলে কোনো শাস্তি পাবে না। আমি তো আছি, আমি দেখব ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করে এখন আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি যে আমাকে ফোন করে সবটা বলেছো সেটা যেন কেউ জানতে না পারে। কেউ না বলতে কিন্তু কেউ না। কি মনে থাকবে আমার কথা? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, অপরাধ যদি না করে থাকে তাহলে শাস্তি পাবে না। আচ্ছা, আমি এখন ফোন রাখছি। ফোনটা রাখতেই আমি আর জগা জেঠু বেশ অনেকটা কৌতূহল নিয়ে জিতুদার দিকে তাকিয়ে রইলাম। আমি জিতুদাকে বেশ গভীর চিন্তায় দেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কে ফোন করেছিল? আমার কথা শুনেও জিতুদার কোনো ভাবান্তর দেখতে পেলাম না। তাই আবার আমি জিজ্ঞাসা করলাম, কি এত ভাবছ? কিছু কি বুঝতে পেরেছ? বুঝতে তো পারছি, কিন্তু 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 আবার কি? কিন্তু এখনো যে অনেক কিছুই বোঝা বাকি আছে আমাদের। কি সব বলছেন মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা জগা জেঠু, আপনার কি মনে হয় হিরেগুলো কে চুরি করতে পারে? এই রে, এবার আমি কি বলি? আমি তো ঠিক করে কিছুই বুঝতে পারছি না। তবে ঋদ্ধিমানকে আমার সন্দেহ হচ্ছে। জগা জেঠুর কথা শুনে আমিও বলে উঠলাম, হ্যাঁ, আমারও ওই ঋদ্ধিমানকেই বেশি করে সন্দেহ হচ্ছে। বেশ, এই বলে জিতুদা একজনকে ফোন করলেন। স্নেহাশিস বাবু, একটা কাজ করতে হবে আপনাকে। জিতুদার কথা শুনে আমি বুঝতে পারলাম জিতুদা স্নেহাশিস বাবুকে ফোন করেছে। আপনি সকলের ফোন ট্র্যাক করুন, দরকার আছে। আমি আপনাকে পরে সবটা বলবো। এই বলে জিতুদা ফোনটা কেটে দিল। তারপর আমাদের সামনে এসে সোফায় বসল। আর তখনই জগা জেঠু জিজ্ঞাসা করলেন, কি মশাই, কিছু বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, অল্প বিস্তর বুঝতে পারছি। তবে এখনো হিরে চুরির কারণ আর কেই বা করেছে সেটা ঠিকমতো বুঝতে পারছি না। তবে একটা তো ক্লু পেয়েছি, দেখি কত দূর যাওয়া যায়। ক্লু? কি ক্লু জিতুদা? বলবো, আগে আমি শিওর হয়ে যাই, তারপর সব বলবো। এরপর 3 দিন কেটে গেছে। এই 3 দিন জিতুদা সকালবেলায় কোথায় যেন বেরিয়ে পড়ত। আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো কথা আমাকে বলেনি। তারপর একদিন সকালবেলায় ঘুম থেকে উঠতেই আমাকে বলল, চল তৈরি হয়ে নে তাড়াতাড়ি, আজ সাহাবাড়ি যাব। জগা জেঠু মনে হয় চলে আসবে। কেন, কি হয়েছে? উফ, তুই না বড্ড প্রশ্ন করিস। যদি কেসের ক্লাইম্যাক্সটা জানতে চাস তাহলে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে চল আমার সাথে। কথাটি শুনে এক তীব্র আনন্দের শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। তুমি কেসটার সমাধান করে ফেলেছ? আমার কথা শুনে জিতুদা মুখে একটু অল্প হাসল। আর তখনই কলিং বেলের শব্দ। আমার বুঝতে বাকি রইল না যে জগা জেঠু চলে এসেছে। মিনিট 10 মধ্যে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম জিতুদার সাথে। আর সঙ্গে ছিল জগা জেঠু। প্রায় 30 মিনিট সময় পার করে আমরা 3 জনে হাজির হলাম সাহাবাড়িতে। যদিও জিতুদা ফোন করে বিমলা দেবীকে আমাদের আসার কথা জানিয়ে দিয়েছিল। সঙ্গে বাড়ির সবাইকেই থাকতে বলেছিল, যেমন বিমলা দেবীর মেয়ে, জামাই, নাতি, বিমলা দেবীর ছেলে।
বৌমা, নাতি নাতনির সাথে পুরোহিত মশাই আর মিনতি আর রামু। আমরা যেতেই দেখলাম বসার ঘরে সবাই হাজির হয়েছে। সবাই আমাদের দিকে চেয়ে অবাক হয়ে রইল। বিমলা দেবী বললেন, তুমি কি সত্যি খুঁজে পেয়েছো হিরেগুলো কে চুরি করেছে? পেয়েছি মানে একেবারে প্রমাণ সহ খুঁজে বের করেছি। তাই নাকি? তা কে সে চোর? আমার বাড়ির লোকই কি তবে? হ্যাঁ, সেটা বলতেই পারেন, সেটা আপনার বাড়িরই লোক। তবে আরেকটা কথা, যে চুরি করেছিল সে নিজের ইচ্ছায় করেছিল নাকি তাকে জোর করে করানো হয়েছিল সেটা আমি বলবো। জোর করে চুরি? কেন? জোর করে চুরিটা করতে বলেছিল এর মানে? আর কেই বা বলেছিল? বলবো বিমলা দেবী, সবটা বলবো। একটু অপেক্ষা করুন, আগে স্নেহাশিস বাবুকে আসতে দিন। পুলিশ? হ্যাঁ বিমলা দেবী, উনি না থাকলে আমরা এত কম সময়ে এই কেসটা সমাধান করতে পারতাম না, তাই ওনাকে আমার খুব দরকার। এমন সময় দরজার কলিং বেলের আওয়াজ শোনা গেল। আমি নিজে গিয়েই দরজা খুললাম। স্নেহাশিস বাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন। যা যা আনতে বলেছিলাম এনেছেন তো? হ্যাঁ যতীনবাবু, আমি সব কিছু এনেছি, সমস্ত প্রমাণই আমার হাতে। এই বলে স্নেহাশিস বাবু ওনার হাতে থাকা ফাইলটা দেখিয়ে ইশারা করলেন। জিতুদা বলে উঠল, তাহলে সেদিন জন্মাষ্টমী পুজোর দিন কে, কখন, কেন, কিভাবে হিরেগুলো চুরি করেছিল তার একটা গল্প বলি, আর তাহলেই আপনারা সকলে বুঝতে পারবেন যে চুরিটা কিভাবে হলো। জিতুদার কথা শুনে সবাই এবার বেশ কৌতূহল হয়ে জিতুদার দিকে তাকিয়ে রইলেন। তাহলে আশিসবাবু, আপনার ব্যবসা ঠিক মতোই চলছে, তাই তো? আশিসবাবু কথাটি শুনে একটু ঘাবড়ে গেলেন, কারণ আচমকাই এমন প্রশ্ন শুনে আশিসবাবু কি বলবেন সেটাই বুঝতে পারলেন না। কি আমতামতা করছেন কেন? হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ, কিন্তু তাতে হিরে চুরির সাথে কি সম্পর্ক আছে? বলছি। 1 বছর আগে আপনি বারাসাতে একটা নতুন শাড়ির দোকান খুলেছেন, অনেক টাকা খরচও হয়েছে, তার জন্য আপনি ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে লোন নিয়েছেন। কিন্তু এই কিছু মাস আগে আপনার ব্যবসার তেমন একটা উন্নতি না হওয়ার জন্য আপনি ব্যাংকের টাকা শোধ করতে পারছেন না। আপনার ব্যবসা ভালো না চলার জন্য আপনি হিরেগুলো বিক্রি করার কথা বিমলা দেবীকে বলেছিলেন, কি তাই তো? হ্যাঁ, কিন্তু একথা আপনি জানলেন কিভাবে? সেটা বড় কথা নয়। এমনি এমনি আমার নামের আগে ডিটেকটিভ নামটা বসেনি, আর সেটা তো আমার ব্যাপার, আমি কিভাবে জানলাম? আপনার সেটা নিয়ে চিন্তা না করলেও চলবে, খোঁজ খবর নেওয়াটাই তো আমার কাজ। এবার আপনি বলুন যে আপনি আপনার মা বিমলা দেবীকে হিরেগুলো বিক্রি করার কথা বলেছিলেন কি বলেননি? হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি হিরেগুলো চুরি করিনি। আমি কি একবারও বলেছি যে হিরেগুলো আপনি চুরি করেছেন? তাহলে কে চুরি করেছে? একটু অপেক্ষা করুন, সবটাই বলছি। তাহলে স্নেহলতা দেবী, আপনার ভাইয়ের তো কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে, অপারেশন করার জন্য বেশ অনেকটাই টাকা লাগবে, কি তাই তো? জিতুদার কথা শুনে সবাই তখন স্নেহলতা দেবীর দিকে তাকিয়ে রইল। স্নেহলতা, তুমি? না না মা, আমি এই কাজ করিনি। হ্যাঁ, আমার ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে, জন্য অপারেশন করাতে হবে, অনেক অনেক টাকার খরচ আছে, কিন্তু তাই বলে আমি আমার নিজের সংসারে চুরি করতে পারি না। বিশ্বাস করুন আমাকে, এই কাজ আমি করিনি। কান্না বন্ধ করুন স্নেহলতা দেবী, চোখের জলটা মুছুন। হ্যাঁ, আপনি চুরি করেননি, আমি জানি। তাহলে চুরিটা কে করেছে? বলবো, কিন্তু তার আগে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ, তাহলে আশিসবাবু আর স্নেহলতা দেবী দুজনেই হিরেগুলো চুরি করেননি। এবার আসছি দিয়া আর ঋষির কাছে। কি দিয়া, ঋষি, তোমাদের নাকি আইফোন দরকার? হ্যাঁ, কিন্তু আমি কেন চুরি করতে যাব একটা ফোনের জন্য? বিশ্বাস করুন, আমি চুরি করিনি। হ্যাঁ, আমিও চুরি করিনি তো, আর আমাদের মাথায় চুরি করার কথা কোনোদিন আসতেই পারে না।
আর আমরা আমাদের নিজেদের বাড়িতে কেন চুরি করব? আহা, আমি কি একবারও বলেছি তোমরা চুরিটা করেছো? তোমরা সবাই নিজেরাই আগে থেকে বলছো যে চুরিটা করোনি। এখানে আমি কি বলতে পারি? তো এরপর রামু দাদু আর মিনতি, তোমরা কি লোভের বশে চুরিটা করেছো? কথাটি শুনে রামু দাদু ঘামতে শুরু করেছে। জিতুদা বলে উঠল, রামু দাদু, আপনি তো ঘামছেন কেন? কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? কই, কেন সমস্যা হবে কেন? কই, কোনো সমস্যা তো হচ্ছে না। তাহলে আপনি এত ঘামছেন কেন? না না, কিছু না। তবে তবে আমি মানে আমরা কেন চুরি করতে যাব? সেটার কারণ তো আমি খুঁজে বার করেছি। কি কারণ? কি কারণ? একটু অপেক্ষা করুন, সবটা বলছি। চেষে রামুদা, আপনি চুরি করলেন? বিমলা দেবী, আমি কিন্তু একবারও বলিনি যে চুরিটা রামু দাদু করেছে। তাহলে চুরিটা কে করেছে? আরে স্পষ্টভাবে বলছো না কেন? অপেক্ষা করুন। তাহলে ঋদ্ধিমান, তোমার তো অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা ধারও হয়েছে, সেসব মেটাতে হবে তো। আর তার জন্য তুমি হিরেগুলো চুরি করেছো, তাই তো? কি বললেন আপনি? কি বললেন? আমি চুরি করেছি? আপনার সাহস তো কম নয়। আপনি আমার ব্যাপারে এই কথাটা বলতে পারলেন? কি প্রমাণ আছে আপনার কাছে? রেগে যাচ্ছ কেন? আমি কি বললাম তুমি চুরি করেছো? আমি বলতে চাইছি তোমার নেশার জন্যও তো অনেক টাকা ধার হয়েছে, তাই টাকার প্রয়োজন। সেই জন্যই আমি বললাম হিরেগুলো তুমি চুরি করে থাকতেও পারো। মোটেও নয়, আমি এ চুরি করিনি। বেশ, মানলাম তুমি চুরি করনি। তাহলে এবার বাকি রইল কে? সুমনা দেবী আর আদিত্য বাবু। জিতুদার কথা শুনে সুমনা দেবী বেশ গম্ভীর গলায় বলে উঠলেন, এরপর আপনি আমায় নিশ্চয়ই বলবেন যে হিরেগুলো আমি চুরি করেছি, কিন্তু তার আগে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আমি যে চুরি করেছি তার কোনো উপযুক্ত প্রমাণ আপনি দিতে পারবেন? পারবেন না। তার কারণ হলো আমি একজন উকিল। সেদিক দিয়ে আমার টাকা পয়সার কোনো অভাব নেই, তাই হিরেগুলো চুরি করার কোনো দরকার বা প্রয়োজন কোনোটাই আমার নেই। তাই সে কথা প্রমাণ করতে চাইলেও আপনি প্রমাণ করতে পারবেন না। আর আমার হাজব্যান্ডের কথা বলছেন? হ্যাঁ, তার ব্যবসায় ঘাটতি হয়েছে, কিন্তু তাই বলে সে নিজের শ্বশুরবাড়িতে এসে পূর্বপুরুষের দেওয়া হিরেগুলো চুরি করবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাই তার দিকে আঙুল না তুললেই আমার মনে হয় ভালো হয়। এমনিতেই পুলিশের অনেক হেনস্থা আমি আর আমার হাজব্যান্ড সহ্য করেছি, তাই আমি চাই না আর কোনো রকমভাবে তাকে প্রশ্ন করা হোক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমি কিন্তু আপনাকে একবারও জিজ্ঞেস করিনি, আপনি নিজে থেকেই এই সব কথা বললেন। ঠিক আছে, তাহলে এবার পড়ে থাকলো পুরোহিত মশাই। আচ্ছা পুরোহিত মশাই, এবার আপনি বলুন, আপনি কি হিরেগুলো চুরি করেছেন? আমি ঠাকুরের নামে শপথ গ্রহণ করে বলছি, আমি ঠাকুরের সেবা করি, আমি তার জিনিস চুরি করতে পারি না। কিন্তু আপনার ছেলের তো ভারী অসুখ, হার্টে সমস্যা দেখা গেছে, অপারেশন করতে হবে, অনেকটা টাকার প্রয়োজন। বিমলা দেবীকে আপনি টাকার কথা বলেছিলেন, কিন্তু এখন সাহাবাড়ি সমস্ত কিছু দেখাশোনা করে আশিস রঞ্জন বাবু, তাই স্বভাবতই বিমলা দেবীর হাতে কোনো টাকা পয়সা নেই। সেই জন্য বিমলা দেবী আপনাকে টাকা দিতেও পারেনি। সেই দিক দিয়ে আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য হিরেগুলো তো চুরি করতে পারেন, কি পারেন না? আর আপনার কাছে তো সুযোগও ছিল। হ্যাঁ ছিল। দেখুন, আমার ছেলের অসুখ আছে, তাকে বাঁচানোর জন্য অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন আছে। কিন্তু কিন্তু তাই বলে আমি যার পুজো করি তারই জিনিস আমি কখনোই চুরি করতে পারবো না। এতে যদি আমার ছেলের কিছু হয়েও যায় তাতেও আমার কিছু করার নেই। আমি সারা জীবন ভক্তি ভরে ঠাকুরকে পুজো করে এসেছি। আমি যদি এতদিনের পুজোর ফলে কিছুমাত্র পুণ্য অর্জন করে থাকি, তাহলে আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর আমার ছেলেকে সেই পুণ্যের ফল ঠিক দেবেন। আমার ছেলের অপারেশনের ব্যবস্থা
উনি নিজেই করে দেবেন। তার জন্য আমাকে চুরি করতে হবে না। এই বুড়ো বয়সে এসে এই রকম অপবাদ আমাকে দেবেন না দয়া করে। জানি পুরোহিত মশাই, আপনি যে চুরিটা করেননি সে বিষয়ে আমি জানি। তবে কি বলুন তো, কাজ তো, তাই একটু কড়াভাবেই জেরা করি। কিছু মনে করবেন না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই চুরির ব্যাপারে আপনাকে প্রশ্ন করে আর হেনস্থা করা হবে না। পুরোহিত মশাই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। চোখের কোণে 2 ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়ল। সেই জল তিনি সকলের অজান্তেই নিজের হাতে মুছে নিলেন। জিতুদা বলে উঠল, বিমলা দেবী, এখন আমি জানি আপনার মনে কি প্রশ্ন জাগছে। আপনি অধীর আগ্রহে জানতে চাইছেন যে তাহলে হিরেগুলো কে চুরি করেছে। আমি বলছি সবটাই। আসলে হিরেগুলো চুরি করেছে রামু দাদু। কথাটি শুনেই আমি খুব চমকে উঠলাম। সাথে সেখানে উপস্থিত সকল লোক বিশ্বাসই করতে পারছেন না জিতুদা এমন একটা কথা বলতে পারে। কি বলছো যতীন? তুমি ঠিকঠাক বলছো তো? এই চুরি রামুদা করেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। না না না, কখনো না, কখনো না, আমি এই কাজ করিনি। মিথ্যে কথা কেন বলছো? মিথ্যে কথা যে বলছি না সেটা আপনি ভালো করেই জানেন। এখন আসল কারণ হলো আপনি নিজের ইচ্ছায় চুরিটা করেননি, সেটাও আমি জানি। কি বলছো তুমি যতীন? নিজের ইচ্ছে করেনি মানে কে বলেছিল তাহলে চুরি করতে? বাইরের কেউ? না, মোটেও না। বাইরের কেউ এই কাজ করেনি। সেই কাজ আপনার বাড়ির লোকই করেছে। কে? কে সেই লোক? বিমলা দেবী, সেই ব্যক্তি হলো আপনার নাতি ঋদ্ধিমান, আপনার মেয়ের ছেলে। কি সব যাতা বলছেন আপনি? আমি চুরি করতে বলেছি? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে আমি চুরি করতে বলবো। একদমই, তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই। তাই তো এত বড় একটা অন্যায় কাজ তুমি রামু দাদুকে দিয়ে করাতে চেয়েছিলে। জিতুদা, কিন্তু রামু দাদু এমন কাজ করলো কেন? কারণ রামু দাদু বাধ্য ছিল। কিসের বাধ্যতা? আসলে মিনতি আর ঋদ্ধিমান দুজন দুজনকে ভালোবাসে। হিরে বিক্রির কথা বাড়িতে বেশ অনেকদিন ধরেই চলছে। ঋদ্ধিমানের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। এই সুযোগে ঋদ্ধিমান ভাবে যে এখন হিরেগুলো চুরি করে নেওয়া যায়, তাহলে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। ঋদ্ধিমান সবকিছু প্ল্যান করেই মামা বাড়িতে এসছিল। সে নিজেই চুরি করবে বলে ঠিক করেছিল। যখন ঋদ্ধিমান দেখে যে পুরোহিত মশাই আর রামু দাদু পুজোর কাজে ব্যস্ত, তখন সেই সময় ঋদ্ধিমান হিরেগুলো চুরি করতে গেলে রামু দাদু হিরেগুলো চুরি করতে দেখে নেয়। সেই সময় পুরোহিত মশাই মন্দিরে ছিলেন না। রামু দাদুকে দেখে সেই সময় ঋদ্ধিমান অনেকটা ঘাবড়ে যায়। রামু দাদু সবাইকে ডাকতে চায়, আর তখনই ঋদ্ধিমান রামু দাদুর পথ আটকে দাঁড়ায়। রামু দাদুকে ঋদ্ধিমান হুমকি পর্যন্ত দেয়, কিন্তু তাতেও রামু দাদু ঋদ্ধিমানের কোনো কথা শোনে না। আর তখনই ঋদ্ধিমান আর মিনতির কিছু ব্যক্তিগত ছবি দেখায়, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মিনতি আর ঋদ্ধিমানের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে। ঋদ্ধিমান তখন রামুকে হুমকি দিয়ে বলে যে হিরেগুলো চুরি করতে রামু দাদু তাকে সাহায্য করবে, আর না হলে মিনতির আর তার নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে। যে কথা শুনে রামু খুব ভয় পায়, আর তাই জন্যই এক প্রকার বাধ্য হয়ে রামু দাদু হিরেগুলো চুরি করে। ঋদ্ধিমান রামু দাদুকে কথা দেয় যে হিরেগুলো চুরি করে এনে দিতে পারলে মিনতিকে সে বিয়ে করবে। কি তাই তো দাদু? আমি ঠিক কথা বলছি তো? এতক্ষণ জিতুদার কথা শুনে রামু দাদুর চোখে জল চলে আসে, আর কোনো রাস্তা না পেয়ে মাথা নত করে সম্মতি জানায়। ঠিক তখন ঋদ্ধিমান বলে উঠল, কিন্তু আমার কাছে হিরেগুলো নেই। হ্যাঁ, আমি মানছি যে হিরেগুলোকে আমি চুরি করতে বলেছিলাম, কিন্তু হিরেগুলো রামু দাদু আমাকে দেয়নি। তাহলে কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? সেটা ওনাকে জিজ্ঞাসা করুন। আমার মনে হয় উনি চুরি করে সাধু সাজছে। এখন থানায় গিয়ে 2-4 ঘা দিন, সব বলে দেবে। দেখুন, কাকে কখন থানায় তুলে নিয়ে যেতে হবে সেটা আমি ঠিক করব। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনি শুধু সেটার উত্তর দিন, বেশি পাকামো করবেন না।
তবে এখানে আরও একটা গল্প আছে, যেটা ঋদ্ধিমানও জানে না। তাহলে আমি না হয় সেটাই বলবো। সেটাই তো বলছি, এই রামু দাদু হিরেগুলো চুরি করে নিজের কাছে রেখেছে। আমি জানি এই ছোট লোকগুলো সব কটা এরকম হয়, একবার লোভে পড়লে আর কিছুই বুঝতে পারে না। হিরেগুলো হাপিস করে পুরো দোষটা এখন আমার ঘাড়ে চাপানোর ধান্দাবাজি হচ্ছিল, তাই না? ভেবেছিল আমাকে পুলিশ নিয়ে যাবে আর ওরা হিরেটা চুরি করে নাতনি আর দাদু মিলে সারা জীবন আয়েশ করে কাটাবে। আমি সব বুঝি, আমি সবটা বুঝি। কার পেটের ভেতরে কি আছে না আমি সব জানি। কি বলছো তুমি? এই চুপ, ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। তোমরা ছোট লোক, তোমরাই এই কাজটা করেছো। ঋদ্ধিমানের কথা শুনে মিনতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তারপর নিজের চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমরা ছোট লোক, আর সেই ছোট লোকের মেয়েটাকেই তুমি ভালোবাসার কথা বলেছিলে। তবে আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। আমি বেঁচে গেছি। এখন তো বলবেই, হ্যাঁ? কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। তোমাদের হয়েছে সেরকম অবস্থা। সম্পূর্ণ ব্যাপারটা না জেনে কাউকে দোষারোপ করা তো বীরত্বের কাজ নয় ঋদ্ধিমান। এবার না হয় সবকিছু খোলসা করে আমি বলি। যখন রামু দাদুকে হিরেগুলো চুরি করতে বলছিল, ঠিক তখনই তাদের দুজনের কথাবার্তা সুমনা দেবী শুনে ফেলেন। ঘরটিতে একটা পিন পতন নীরবতা নেমে আসে এবং কথাটি শুনে সবাই সুমনা দেবীর দিকে তাকায়। সুমনা দেবী চিৎকার করে বললেন, কি কি বলছেন আপনি? আমিও জগা জেঠু জিতুদার কথা শুনে কৌতূহলী হয়ে জিতুদার দিকে তাকিয়েছিলাম। জিতুদা একটু আত্মবিশ্বাসের সাথে বলল, একদম ঠিক কথা বলছি। আপনি শুনে ফেলেন তাদের দুজনের কথা। তারপর ঋদ্ধিমান রামু দাদুকে হিরেগুলো চুরি করার কথা বলে সেখান থেকে চলে যায়, আর তখনই আপনি রামু দাদুকে ঘিরে ধরেন। এরপর রামু দাদু, আপনি কি নিজের মুখেই তারপরের কথা বলবেন? তাহলে একটু সুবিধা হতো আর কি। জিতুদার এমন কথা শুনে রামু দাদু লজ্জায় নিজের মাথা নত করে করুণ স্বরে বললেন, আসলে তখন ঋদ্ধিমান দাদুভাই সেখান থেকে চলে যাওয়ার পর সুমনা বেটি সেখানে আসে। প্রথমে আমি তাকে দেখে একটু ঘাবড়ে যাই, মনে মনে ভাবি যে হিরেগুলো চুরির কথা শুনে ফেলেছে কিনা। তারপর সুমনা বেটি বলে যে হিরেগুলো চুরি আমি করব ঠিকই, কিন্তু হিরেগুলো চুরির পর ঋদ্ধিমানকে নয়, সুমনা বেটিকে যেন আমি হিরেগুলো দিই। তাতে আমি রাজি না হলে সুমনা বেটি বলে যে তার ছেলে মিনতিকে বিয়ে করার কথা বললেও ঋদ্ধিমান তার কথা রাখবে না, আর আমি বেঁচে থাকতে তাদের আমি কিছুতেই মেনে নেব না। তবে যদি হিরেগুলো চুরি করে এনে দেয়, তাহলে সে নিজে দাঁড়িয়ে থেকে তখন ঋদ্ধিমান আর মিনতির বিয়ে দেবে। এখানে ঋদ্ধিমান পরে রাজি না হলেও তার মায়ের কথায় বাধ্য হয়ে ঋদ্ধিমান মিনতিকে বিয়ে করবে। তখন আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিই যে হিরেগুলো আমি চুরি করে সুমনা বেটিকে দেব। সেই মতো আমি চুরি করে আমার নিজের ঘরের মধ্যে সন্দেশের প্যাকেটের ভিতর হিরেগুলো লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমি পরে যখন ওখানে যাই তখন আর হিরেগুলো পাইনি। আমি মিথ্যে বলছি না, হিরেগুলো আমি নিইনি। এই আমার একমাত্র নাতনির মাথায় দিব্যি করে বলছি, হিরেগুলো আমি নিইনি, আমার কাছে নেই। আমি জানি তো হিরেগুলো যে আপনার কাছে নেই, সে কথা আমি জানি। তাহলে কি হিরেগুলো কোথায় আছে, কার কাছে আছে? আমার তো মনে হয় সুমনা বেটি কিংবা ঋদ্ধিমান দাদুভাই আমার ঘর থেকে হিরেগুলো চুরি করে নিয়ে গেছে, আর সব দোষ আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক বলছি তো আমি? না রামু দাদু, হিরেগুলো আপনি চুরি করলেও সুমনা দেবী বা ঋদ্ধিমান এরা কেউই হিরেগুলো নেয়নি। কে হিরেগুলো নিয়েছে সেটাই আমি এক্ষুনি বলবো। আসলে এখানে চোরের ওপরে বাটপাড়ি হয়েছে। মানে চোর চুরি করে আনলো একটা জিনিস, আবার সেই চোরের ঘর থেকেই অন্য কেউ চুরির জিনিস চুরি করে নিয়ে যায়, সেই রকমই হয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি, রামু দাদু হিরেগুলো চুরি করলেও সেই চুরির হিরে বাড়ির কেউ নেয়নি। তাহলে কি হিরেগুলো বাইরের কারোর কাছে চলে গেছে?
মানে আমি বলতে চাইছি হিরেগুলো কি বিক্রি হয়ে গেছে? মোটেও না। হিরে বাইরের লোকের কাছে নেই, যার কাছে থাকার কথা তার কাছেই আছে, এবং আমি নিশ্চিত হিরেগুলো এখনো খুবই সুরক্ষিত। তাহলে মোদ্দা কথা, হিরেগুলো কার কাছে আছে? এই এত হেয়ালি করবেন না তো, সোজাসুজি বলুন না কার কাছে হিরেগুলো আছে। একটু ধৈর্য ধরুন, বলছি, সবটাই বলছি। জগা জেঠু একটু চুপ করে গেলেন। জিতুদা এবার রামু দাদুর দিকে ঘুরে বলল, রামু দাদু, আপনি হিরেগুলো চুরি করে আনার পর সেই হিরেগুলো অন্য কেউ আপনার ঘর থেকে নিয়ে যায়। আপনি কি জানতে চান হিরেগুলো আপনার ঘর থেকে কে নিয়ে গেছে? হ্যাঁ, আমি জানতে চাই। আচ্ছা বেশ, তাহলে শুনুন। হিরেগুলো আপনার নাতনি নিয়েছে। কি ঠিক কথা বলিনি মিনতি? তবে হিরেগুলো যে তোমার কাছে এখন নেই সেটাও আমি জানি। তাহলে কার কাছে আছে? কেন, বিমলা দেবীর কাছে। কি ঠিক বলিনি বিমলা দেবী? ওর কথা শুনে আমি তো অবাক হয়েইছি, তার সাথে সেখানে উপস্থিত সকলেই স্তম্ভিত। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। তবে একটা প্রশ্ন আছে, তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম সেটা পরে বলছি। তার আগে মিনতি, এর পরের ঘটনা আমার মনে হয় তুমি বললেই ভালো হবে। তাহলে মিনতি, বলে ফেলো। হ্যাঁ, পুজোর দিন আমি যখন হিরেগুলো চুরি হয়ে গেছে বলে শুনলাম, তখন আমি ঘটনাটা বিশ্বাস করতেই পারছিলাম না। একদিকে ভাবছিলাম বাড়ির কেউ নিয়েছে কিনা, আবার অন্যদিকে ভাবছিলাম আজ তো বাড়িতে অনেকেই বাইরের লোক এসেছে, তারা নিল কিনা। এই সব ভাবতে ভাবতে আমি আমার ঘরে যাই। তারপর তাকের উপরে একটা জায়গায় পিঁপড়ার লাইন দেখতে পেলাম। আমি সেই লাইন লক্ষ্য করে যখন দেখলাম, তখন দেখতে পেলাম একটা বাটিতে সন্দেশ রাখা আছে, আর তাতেই পিঁপড়ে লেগে গেছে। আমি সন্দেশটা ফেলে দিতে চাইলাম, আর জানি না, আমি তখন খেয়াল করলাম সন্দেশের মধ্যে কিছু একটা জিনিস চকচক করছে। পিঁপড়েতে অনেকটা সন্দেশ খেয়ে ফেলায় আমি সহজেই জিনিসটা দেখতে পাই। তারপর আমি তখন সন্দেশটা একটু ভেঙে দেখলাম, তার মধ্যে যেটা দেখলাম সেটা দেখে আমি ভারী অবাক হলাম। আমি দেখলাম সন্দেশের মধ্যে হিরেগুলো লুকানো আছে। আমি সেটা দেখে খুব ভয় পাই, মনে মনে ভাবি যে হয়তো দাদুকে ফাঁসানোর জন্য কেউ এমন জঘন্য কাজ করেছে। তাই আমি কাউকে কিছু না বলে গিন্নি দিদার কাছে যাই, আর ওই হিরেগুলো ওনার হাতে তুলে দিই। তখন গিন্নি দিদা বলে, মিনতি, হিরেগুলো যে আমরা পেয়ে গেছি সে কথা কাউকে জানানোর দরকার নেই। গিন্নি দিদার কথা শুনে আমি খুব অবাক হলাম। আর তখন গিন্নি দিদা বলে উঠলেন, মিনতি, তুই কি জানতে চাস না যে হিরেগুলোকে চুরি করলো আর তার ওপর তোর দাদুর ঘরে রেখে গেল? সেদিক দিয়ে দেখলে বলা যায় যে কেউ তোর দাদুকে ফাঁসাতে চেয়েছে। তাই আমি বলছি তুই এখন কাউকে কিছু বলবি না। পুলিশ যেমন খোঁজ খবর নিচ্ছে সেটা নিয়ে, তবে আমি ডিটেকটিভের ব্যবস্থা করব। আমাকে জানতেই হবে এত বড় পাপ কাজটা কে করেছে। সেদিন আমি গিন্নি দিদার কথা মেনে নি, কাউকে কিচ্ছু বলি না। তাহলে কেস তো সমাধান হয়েই গেল বিমলা দেবী। হিরেগুলো সবাইকে দেখিয়ে দিন। বিমলা দেবী এবার শাড়ির আঁচল থেকে হিরেগুলো বের করে দেখালো, সাথে বলল, আচ্ছা যতীন, তুমি এত কিছু কিভাবে জানলে, যদি সেটা একটু বলো। নিশ্চয়ই। আসলে স্নেহাশিস বাবু আপনাদের ব্যাপারে অনেক খবর বলে, যেমন কার কি দুর্বলতা, কার কি অসুবিধা আছে, সে সবই। কারণ চুরিরও একটা মোটিভ থাকে, সেই মোটিভটাই আমি খুঁজে বার করছিলাম, কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। আর তখনই আজ থেকে ৩-৪ দিন আগে আমাকে মিনতি ফোন করে আর বলে, হ্যালো, ডিটেকটিভ যতীন মিত্র বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি মিনতি বলছি। সাহা বস্ত্রালয়ের হিরে চুরির ঘটনায় তদন্ত করছেন আমি সেই বাড়ির কাজের লোক। কথাটি শুনে আমি একবার মনে করার চেষ্টা করলাম, আর তখন মনে পড়তেই আমি বললাম, হ্যাঁ বলো,
তারপর মিনতি বলতে শুরু করে। আমি অনেক কষ্টে আপনার ফোন নাম্বারটা জোগাড় করেছি। আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি না সেটা বলা উচিত কি না, তবুও আমি বলতে চাই, কারণ আমি আসল অপরাধীকে দেখতে চাই। আমি তো তোমার কথা ঠিক করে বুঝতেই পারছি না, তুমি পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। আমি বলতে চাইছি যে হিরেগুলো যে চুরি করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সত্যি হিরেগুলো চুরি হয়েছিল, কিন্তু সেই হিরে চোরের কাছে নেই। আর মিনতির কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না। তখন বললাম, তুমি কি বলতে চাইছো? চোর হিরেগুলো চুরি করলো, কিন্তু সেই হিরেগুলো চোরের কাছে নেই, এ কথার মানে কি? তার মানে হিরেগুলো চোর চুরি করলেও সেগুলো নিয়ে যেতে পারেনি। এখন হিরেগুলো সুরক্ষিত জায়গায় আছে। সুরক্ষিত বলতে কার কাছে সুরক্ষিত আছে? গিন্নি দিদার কাছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তারপর মিনতি সব ঘটনা আমায় খুলে বলে। এটাও বলে যে হিরেগুলো পাওয়ার পর সেই হিরেগুলো আপনার কাছে মিনতি নিয়ে এসেছিল, যদিও মিনতি ধারণা ছিল যে এই হিরেগুলো তার দাদু চুরি করেননি, হয়তো অন্য কেউ চুরি করে আর তারপর দাদুর ঘরে রেখে দিয়েছে। কিন্তু আসলেই যে সেই হিরেগুলো রামু দাদুই চুরি করেছে। তবে রামু দাদু যে নিজের ইচ্ছায় চুরি করেনি এটা প্রমাণ হয়েছে। মিনতি আমাকে ফোন করে এই ঘটনা বললে আমি স্নেহাশিস বাবুকে দিয়ে এই বাড়ির সকল লোকের ফোন ট্র্যাক করাই, আর তাতেই আমি সমস্ত ঘটনার প্রমাণ খুঁজে বের করি। তাহলে আসল অপরাধী তো বিমলা দেবী, আপনার মেয়ে আর নাতি। তাদের জন্যই রামু দাদু নিজের নাতনির কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে চুরিটা করেছিল। তাহলে সুমনা দেবী, আপনি বলুন আপনি কেন চুরি করতে বলেছিলেন? ঋদ্ধিমানের চুরি করার কারণ আছে, কিন্তু আপনি চুরি করতে কেন বলেছিলেন বলুন। এবার সুমনা দেবী ভালো করে বুঝতে পারলেন যে আর কোনো উপায় নেই। তিনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করতে বলেছিলাম, তাতে কি হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমার বাপের বাড়ির জিনিসের উপর কোনো অধিকার নেই? বাবা বেঁচে থাকতেও বাবা আমাকে কোনো কিছু দেয়নি, সমস্ত সম্পত্তি দাদার নামে লিখে দিয়েছে। এখন তো মেয়েদেরও বাবার সবকিছুর উপর সমান অধিকার দিয়েছে, সেই আইন পাশ হয়েছে, কিন্তু আমার বাড়িতেই সেটা হয় না। আমি তো সেই নিয়ে কাউকে কিছু বলিনি, কিছু চাইও নি, কিন্তু কিছুদিন যাবৎ আমি শুনছিলাম দাদার ব্যবসা ঠিক যাচ্ছে না। পূর্বপুরুষের রেখে যাওয়া হিরেগুলো বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি ভেবেছিলাম হিরেগুলো আমার কাছে থাকলে সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু আমি মুখে বললে তো কেউ আমাকে হিরেগুলো দেবে না। তাই আমি যখন ঋদ্ধিমানকে দেখি রামু কাকুকে হিরেগুলো চুরি করতে বলছে, তখনই আমি ঠিক করি যে এটাই একমাত্র উপায় হিরেগুলোকে সুরক্ষিত রাখার। তাই আমি বলেছিলাম হিরেগুলো আমাকে দিতে। আবার এটাও জানতাম যে ঋদ্ধিমান হিরেগুলো পেলে সেও বিক্রি করে দেবে। আমি চাইনি আমার ছেলে হয়েই নোংরা কাজটা করুক। যতই হোক সে তো আমারই ছেলে, তাই সব দিক দিয়ে হিরেগুলো বাঁচাতে আমি এই কাজ করেছি। কথাগুলো বলতে বলতেই সুমনা দেবী কেঁদে ফেললেন। বিমলা দেবী, আপনি ঠিক করুন কি করবেন, সেটা আমি আপনার ওপরেই ছেড়ে দিলাম। জিতু তার কথা শুনে বিমলা দেবী কিছুই বলতে পারলেন না। তবে ওনার মনের মধ্যে যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে সেটা আমরা সকলেই বুঝতে পারলাম। তখন বিমলা দেবী রামু দাদুর কাছে গিয়ে বলে উঠলেন, রামুদা, আমি আপনাকে নিজের দাদার মতোই শ্রদ্ধা করতাম। আপনি এই কাজ করতে পারলেন কিভাবে? আপনি আপনার নাতনির কথা ভেবেছেন, কিন্তু এটা ভাবলেন না যে এই রকম একজন ড্রাগ অ্যাডিক্টেড ছেলের সাথে মিনতির বিয়ে দিলে যে ওর জীবনটাই শেষ হয়ে যাবে। ঋদ্ধিমান যতই আমার নাতি হোক, তাতেও আমি কোনো দিন মিনতির সাথে ঋদ্ধিমানের বিয়ে দিতে রাজি হতাম না। তার থেকে মিনতি সারা জীবন অবিবাহিত থাকতো, সেটা ঢের ভালো ছিল। আমাকে ক্ষমা করবেন বউটান, আমি নাতনির জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। এইরকম কাজ আর কোনোদিন হবে না। এই আমি নাক কান ধরছি। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। সুমনা দেবীর কথা শুনে বিমলা দেবী কিছুই বললেন না, শুধু চুপ করে রইলেন।
তারপর বিমলা দেবী জিতুদাকে তার পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু জিতুদা ওনার বাড়ির আর্থিক অবস্থার কথা ভেবে কোনো টাকা নিলেন না। তবে বিমলা দেবী জোর করে হলেও টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু ওই যে জিতুদা যখন বলেছে তখন টাকা নেবে না। তার উপর সাহা বাড়ি থেকে আসার সময় স্নেহলতা দেবীর ভাইয়ের এবং পুরোহিত মশাইয়ের ছেলের অপারেশনের জন্য সরকারের কাছে আবেদন করবেন সে কথাও বলে আসেন। জিতুদার কথা শুনে স্নেহলতা দেবীর এবং পুরোহিত মশাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমরা তিনজনের সাহা বাড়ি থেকে বেরিয়ে এলাম। স্নেহাশিস বাবু বেরিয়ে যান। ট্যাক্সি ধরে ফিরে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম, সেদিন তাহলে ফোনটা মিনতি করেছিল, আর তুমি তার জন্যই বলেছিলে যে তোমাকে যে ফোন করেছে সে কথা যেন মিনতি কাউকে না বলে, তাই তো? আমার কথা শুনে জিতুদা মাথা নাড়ালো। জগা জেঠু বললেন, আচ্ছা, ওই জন্যই আপনি 3 দিন কারোর সাথে কোনো কথা বলেননি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে প্রতিদিন ওনাদের উপর নজর রাখতেন, এই জন্যই ওই 3 দিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতেন। হ্যাঁ, তাহলে তো আপনি সবটাই বুঝতে পেরেছেন দেখছি। কথাটা শুনে আমরা দুজনও হেসে উঠলাম। শুনছিলেন আমাদের আজকের গল্প সাহা বাড়ির অ্যান্টিক হীরা। গল্পকার মৌ রুইদাস। গল্প পাঠে ও রামু দাদুর ভূমিকায় আমি সায়ন, জিতুদা সৌরভ, জগা জেঠু দৈপায়ন, বিমলা দেবী ঝিনুক, আশিস রঞ্জন বাবু পার্থ, স্নেহলতা দেবী মৌমিতা, মিনতি ও মিনু অঙ্কিতা, দিয়া অনুশ্রী, ঋষি সূর্য, পুরোহিত মশাই সুরজিৎ কর, পুরোহিত মশাইয়ের ছেলে স্নেহাশিস, সুমনা ঘোষাল দেবস্মিতা, আদিত্য বাল্মীকি, ঋদ্ধিমান এবং স্নেহাশিস হালদার বাবু নীল, কৃষ্ণেন্দু প্রামাণিক বিকাশ মিত্র। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শ্রীমতী মৌ রুইদাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য।